নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি বিশেষ সোজা সাপটা। এই বিশেষ অনুষ্ঠানটি করতেই হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে শিক্ষা। বর্তমানে খবরের শিরোনামে রাজ্যের এই শিক্ষা দপ্তর। শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় 26,000 চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কার দোষে এতগুলো চাকরি গেল, কার দোষে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না, এসব প্রশ্ন নিয়ে আলোচনা, চুলচেরা বিচার, বিশ্লেষণ, বিতর্ক চলতেই থাকবে। কিন্তু বর্তমান অবস্থায় সবথেকে বড় বিষয় হলো, এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কিভাবে? চাকরিহারা শিক্ষকদের কি বেতন দেবে রাজ্য সরকার? কি ভাবছে নবান্ন? আমাদের এই প্রশ্নের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী গত সোমবার, আপনিও ছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা বার্তা দিয়েছেন। কিভাবে এই সমাধান হবে, কি ভাবছেন নবান্ন, কি ভাবছেন আপনার দপ্তর? এটা সমস্যা তো সরকার তৈরি করেনি। আপনি যেটা আপনার প্রারম্ভিক জায়গা থেকে বললেন, সমস্যা মানে সুপ্রিম কোর্ট সমগ্র 16 সালের প্যানেল সেটাকে বাতিল করেছে। ঠিক। এবার সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে সেটা নিয়ে ওই যে নেতাজি ইন্ডোরের সভায় বললেন, সেখানে চাকরি যারা হারিয়েছেন তাদের বেশ কিছু প্রতিনিধি ছিলেন। তারা সেখানে তাদের বক্তব্য খুব স্পষ্ট করে বলেছেন যে তারা কাদের মূলত দায়ী করছেন। গণমাধ্যমেও তারা তাদের কথা জানিয়েছেন। এখন সমস্যা যে জটটা পেকেছে, সেটা তো প্রধানত মানতে হবে যে এটা প্রধানত আইনি, এটা লিগাল প্রবলেম। কেননা সুপ্রিম কোর্ট হচ্ছে রাজ্যের, দেশের সর্বোচ্চ অ্যাপেক্স বডি। এর থেকে উঁচুতে আর সাংবিধানিক কোনো জায়গা নেই, জায়গা থাকতে পারে না, তাও চিফ জাস্টিসের বেঞ্চ। এবং সেটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এটা জানিয়েছে। তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে পথই নেওয়া হোক না কেন, তা সংবাদ মাধ্যম পারবে না, রাজনীতিবিদ পারবে না, তা কোন আন্দোলন বা ইত্যাদি হতেই পারে, কিন্তু সেগুলো পারবে না। তার মোকাবিলা আইনি পথেই করতে হবে। এই সমস্যার জট ছাড়াতে গেলে আইন একটা বড় ফ্যাক্টর। কেননা আমি ওই যে বললাম যে এই রায় দিয়েছেন সর্বোচ্চ সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে যে সমস্যার সমাধান যে পথেই যাক না কেন, তার একটা প্রধান প্রতিরক্ষার বর্ম হচ্ছে, কবচ হচ্ছে আইন। যে পন্থায় আমরা এটা জট ছাড়াতে চাইছি, মুখ্যমন্ত্রী যেমন যে নেতাজি ইন্ডোরের কথায় আপনি তুললেন যে বৈঠকের কথা, সেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকেছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী তাদের মানবিকভাবে তাদের পাশে থাকা এবং প্রশাসনিকভাবে এবং আইনিভাবে তিনটেভাবেই পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার যে চাকরি মুখ্যমন্ত্রী দিলেন, সেটা কিছু লোক সেই চাকরি যাতে এদের চলে যায় তার জন্য উঠে পড়ে লাগলো, এবং তারাই আজকে কেউ কেউ গম্ভীরাশ্রু বর্ষণ করতে নেমে পড়েছেন। তা চাকরি তো এই সরকার দিয়েছিল, তো ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। এটা আমি আর রাজনৈতিক তর্কের মধ্যে যেতে চাই না। রাজনীতির তর্ক আমি সংবাদ মাধ্যমেই আমি আমার মতো করে বা আমার সহকর্মীরা আমাদের মতো করে কথা বলছেন, উত্তর দিচ্ছেন। যে জটটা ছাড়ানোর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি আশাবাদী কিনা। আমি উত্তরে বলবো হ্যাঁ, আমি আশাবাদী, কিন্তু আইনি পন্থায়, আইনি পদ্ধতিতে, মহামান্য আদালতের কন্টেম্প্ট না করে। আপনি বলছেন আইনি পথে এই জটটা ছাড়াতে হবে, কিন্তু আইনি পথ তো একটা দীর্ঘ পথ। সে পথ তো ধরুন 2016 সালের বিচারের, 2016 সালের প্যানেল বাতিল হলো 2025-এ এসে। এই যারা চাকরি গেল তাদের অনেকের বয়স বেড়ে গেছে, তাদের
একটা সেট আপ তৈরি হয়ে গেছে, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আবার পড়েছেন, এটা তো আবার একটা দীর্ঘ পথের আমার মনে হয় না, কেননা এটা আপনি যে 7-8 বছরের গল্প বললেন যে লেগেছিল, তার মধ্যে একবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে এসছে, কোনো সময় সেই বিচারপতি ছেড়ে দিয়েছেন, সেই মামলা শুনতে চাননি, কোনো বিচারপতি সিঙ্গল বেঞ্চ মানে বিচারপতির বেঞ্চই চলে গেছে, বিচারপতিকে আর শুনতে দেওয়া হয়নি। এইরকম করতে করতে একটা বড় সময় গেছে, কিন্তু এবার সুপ্রিম কোর্টই আমাদের সময়সীমা বেঁধে দিয়েছেন 3 মাস। মানে রায়ে 3 মাসের কথাটা উল্লেখ নেই, কিন্তু আমরা আশা করছি যে 3 মাস এসএসসি যে দাবি করছে, এসএসসি বলছে যে সুপ্রিম কোর্ট যে দাওয়াই দিচ্ছে যে বিকল্প পথ সুপ্রিম কোর্ট তাদের রায় রেখেছে, তাহলে সেটা 3 মাসে করা, তার আগেই করা সম্ভব বলে এসএসসি মনে করেছে এবং এসএসসি সেটা জানিয়েওছে। এই যে 3 মাসের মধ্যে আপনি বলছেন, আপনি কনফিডেন্ট 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হবে? আমি কনফিডেন্ট কিনা তার থেকেও বড় কথা হচ্ছে এসএসসি ভিত্তিতে আমাকে কথাটা বলতে হবে। এসএসসি যদি বলে থাকে 3 মাসের মধ্যে তারা পারবে, তাহলে আমি অবশ্যই কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। কারণ আমার যে এসএসসি চেয়ারম্যান, মাথায় রাখতে হবে যে প্যানেলে এই চাকরি হয়েছিল আর এখন মানে যে এসএসসি পরীক্ষা নিয়েছিল আর এখন এটা নতুন এসএসসি, এই কেসের অনেকটাই লড়তে হয়েছে নতুন এসএসসিকে, যেটা যেই নতুন এসএসসির সময়, আপনার সময় তো এটা হয়নি, আপনি তো শিক্ষামন্ত্রী ছিলেন না সেই সময়। না আমি ছিলাম না, সেটা ঠিক আছে, কিন্তু সরকারিভাবে তো এই চেয়ারে আমি বসে আছি, দায় আপনারও, দায় আমার নিশ্চয়ই আছে, আমি সরকারিভাবে সে দায় এড়াতে পারি না। তো আমার এসএসসি যে নতুন যে এসএসসি, তাদের ক্ষেত্রে আমি খুব আত্মবিশ্বাসী এবং এটা খুব নিশ্ছিদ্র, দুর্নীতিমুক্ত তো বটেই, একটি স্বচ্ছ একটি নিয়োগ আমরা ঘটাতে পারবো এবং সেটা সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইন মেনেই। যতদিন না ধরুন এইটা হচ্ছে, এই প্রসেস, এই আইনি পথের কথা আপনি বললেন, ততদিন কি হবে এই চাকরিহারাদের? ততদিন কি হবে সেটার জন্য তো আবার সেটা আইনের পথেই যেতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদ একটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা ক্লারিফিকেশন চেয়েছেন এবং সেখানে পরিষ্কার মধ্যশিক্ষা পর্ষদ তাদের রিট পিটিশনে উল্লেখ করেছে যে এতগুলি যে চাকরি চলে যায় তাহলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ধসে পড়বে। ঠিক। অতএব এই শিক্ষকদের কাজ যেন বহাল থাকে সেই মর্মে তারা আবেদন করেছে। এসএসসিও অনুরূপ ক্লারিফিকেশন নিয়ে খুব শিগগিরই পরের সপ্তাহতেই যাবে, এর মধ্যেই চলে যেতে পারত, কিন্তু আমাকে যারা চাকরিহারা তাদের একাংশ আমার কাছে তারা একটা বৈঠক করেন নেতাজি ইন্ডোর মিটিংয়ের পরে এবং তারা বলেন যে তাদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য যেন অনুগ্রহ করে শিক্ষা দপ্তর এবং এসএসসি শোনে। আচ্ছা, সেই মিটিংটা কালকে হওয়ার কথা। তা যদি তারা বৈঠক, তারা নিশ্চয়ই আসবেন আমি আশা রাখি, এবং তারা যে দাবি দেবেন বা তাদের যে দাবি দেওয়া আছে, যা বক্তব্য আছে, আমরা আমাদের পুরো দপ্তরই আমরা শুনবো। সেই বৈঠকে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, আমাদের বিভাগীয় সচিব, মুখ্যমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন আমাদের, যেটা এই যুদ্ধকালীন তৎপরতা এটা কি করে এই মোকাবিলা করা যায়, বিপদ থেকে বেরিয়ে আসা যায়, সেটার জন্য প্রায় সকলেই কালকে উপস্থিত থাকবেন। আমি যতদূর জানি যে আমায় বক্তব্য দেবেন, হ্যাঁ, সেটা পরিপ্রেক্ষিতে আমরা পরের সপ্তাহেই এসএসসি ওর ক্লারিফিকেশনে চলে যাবে। আমি যতদূর জানি যে আগামী মানে কাল অর্থাৎ শুক্রবার আপনার যে বৈঠক, সে বৈঠকে চাকরিহারা শিক্ষকরা আসছেন, তাদের প্রতিনিধিরা আসছেন, আমি যতদূর জানি। এবার তাদের তো একটা বড় দাবি যে এই যে যোগ্য অযোগ্য এই দুটোকে আলাদা করতে হবে, এটা কি করা সত্যি সম্ভব এখন? না, আপনি তো গণমাধ্যমের লোক, আমি তো বারবার করে আমি এটা আগেও জানিয়েছি যে এসএসসি এটা করে ফেলেছে। এই যে একটা বিজেপির এক নেতা যে দাবি তুললেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক, তারা যোগ্য অযোগ্য বাছাই করুক, এটা তো সম্পূর্ণ ভুল কথা। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা গত এসএসসি যে পরীক্ষা নিয়েছিল, তারা দিল্লির কোন একটা কোম্পানিকে
এইসব প্রশ্ন এইসব ওএমআর ছাপানো ওএমআর মিরর ইমেজ, তা সেটা দায়িত্ব দেয়। তা সিবিআই তাদেরও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে এবং সেখান থেকে যোগ্য অযোগ্য সিবিআই বার করেছে। সিবিআই এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। ফলে যা এসএসসি জানে, যা সিবিআই জানে, যা ডিভিশন বেঞ্চ জানে, যা সুপ্রিম কোর্ট জানে, তা ওই বিজেপি নেতা বা নেতারা জানেন না। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি কালকে দাবি করেন আমাদের মিটিংয়ে, যেটা আমি গণমাধ্যমে দেখলাম, যে যোগ্যদের তালিকা আলাদা করে স্পষ্ট করা হোক, সেটা আমি আইনি পরামর্শ নেব। যদি ওরা বলেন, আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো, আপনি ওয়েবসাইটে দিয়ে দেবো। হ্যাঁ, কি ক্ষতি আছে? যদি সত্যি টেইন্টেড এবং আনটেইন্টেড, যা আমার ভার্সন নয়, মহামান্য সুপ্রিম কোর্টের ভার্সন, যদি এই কথাটা বলেন এবং তারা যদি বলেন যে হ্যাঁ, যোগ্যদের তালিকা আমরা আলাদা করে দেখতে চাই, মানে 4500 না সামথিং এরকম একটা সংখ্যা, আমি মানে এক্সাক্ট বলতে পারবো না, মানে দেখলে বলতে পারবো, আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না, খুব বেশি সংখ্যা নয়। সেটা যদি ওরা বলেন, দাবি করেন, আমি আইনি পরামর্শ নিয়ে তুলে দেবো। আচ্ছা, কি যে বলা হচ্ছে যে এক একটা সংস্থা এক এক রকমের সংখ্যা দিয়েছে, কিন্তু আপনি বলছেন যে সিবিআই এর দেওয়া তালিকা এবং এসএসসি দেওয়া তালিকা এক, অলমোস্ট এক, হুবহু এক কিনে জানি না, এটা আমি আপনাকে আরো নিশ্চিত হয়ে জেনে, এটা এসএসসির এটা তার প্রেস কনফারেন্সেও বলেছে। তাই তো কোনো সমস্যা নেই, তো যোগ্য অযোগ্য তালিকা আছে, এটা নতুন করে খোঁজা বা ফাইন্ডিং এর কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট বলছেন ওই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, সেটা আমি মহামান্য আদালতের রায় নিয়ে তো আমি কিছু বলতে পারি না, বা তাদের অবজারভেশন নিয়ে আমি কিছু বলতে পারি না। এই যে ধরুন, মানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে, কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও দরজা খোলার লোক নেই, কোনো না, শিক্ষকরা তো ঘন্টা বাজাবেন না। না, আমি কথা বলছি, শিক্ষাকর্মীদের কথা বলছি। দেখুন, যারা চাকরি গেছে তার মধ্যে শিক্ষাকর্মী তো কম নেই, শিক্ষাকর্মী অনেকেই আছেন। আমি অন্তত জানি বহু মানে কোয়ালিফাইড মাস্টার্স করা তারাও শিক্ষাকর্মীর ভূমিকা পালন করছেন, কাজ করছেন। এবার আপনি আমাকে বলুন যে এই যে কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও দরজা খোলার লোক নেই, কোথাও একজন শিক্ষকও নেই। কোনো একটা স্কুলে শুনেছিলাম 65 জনের মধ্যে 45 না 50 জনের চাকরি চলে গেছে। তো স্কুলগুলো চলবে, কাঠামো তো ভেঙে পড়ছে, প্রায় কাঠামো ভেঙে পড়ছে, এবং কাঠামো তো ভেঙে ফেলার মানে বাংলাকে হাস্যাস্পদ করা, এই রেডিকুল করার চেষ্টা তো বহুদিন ধরে চলছে। তো এটা নিয়ে আমি কি বলবো, যে মহামান্য আদালতের রায় নিয়ে তো আমি কিছু কথা বলতে পারি না, আমার সে অধিকার নেই। কিন্তু চাকরিহারারা এটা সেদিন যেটা বলেছেন নেতাজি ইন্ডোরে, আপনি যদি আমার বক্তব্যের পর তাদের কথা কারু কথা যদি তুলে ধরেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে তারা যেটা বলেছেন সেটাই সত্যি। অবস্থা ভালো নয়, এবং সেটার জন্যই তো এই আইনি ক্লারিফিকেশন আমরা চেয়েছি, যে কি করে এই যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা এই আপনার কথায় যে এই মানে পতনোন্মুখ যে সিস্টেম, তাকে কি করে আমরা মেরামত করতে পারি। ধরে নিন সুপ্রিম কোর্ট, আপনি যখন বলছেন মহামান্য আদালত একটা রায় দিয়েছে, এই যে আপনাদের যে পিটিশন, যে আপনাদের অ্যাপিল, যে আপনাদের সেগুলো গতকাল কথা শুনানি হয়নি, সম্ভবত 17 তারিখে ডেট পড়েছে। এই যে ডেটের পর ডেট পড়বে, কি হবে? ততদিন কি করবে? শিক্ষকরা মাইনে পাবেন? দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন, তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো আশঙ্কার বোধ কেন ঘনিয়ে উঠছে, তার কারণ একটাই, যে কোনো বিরোধী দলের প্ররোচনা আছে। ঘটনা হচ্ছে যে আমরা ক্লারিফিকেশনে চলে গেছি, রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব, এসএসসি যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্যে। এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না, সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন। মাইনে এ মাসে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে 1 তারিখ হয়, 1 তারিখে মাইনেটা হয়ে গেছে।
গত মাসের মাইনে। হ্যাঁ, গত মাসের মাইনে। তাহলে রায় বেরিয়েছে 7 তারিখ, আজকে 10 তারিখ। পোর্টাল, মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে। তাদের নামও আছে আমি যতদূর জানি। আপনি যেটা জানেন আপনি জানেন, আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আপনার জানাকে আমি কি করে অস্বীকার করব? না, মাইনে তো আমি দেবো না, মাইনে তো আপনারা দেবেন। মাইনে সরকার দেবে। আর প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না, আপনি জানেন। আপনি কি এখানে মাইনে পান? আপনি মাইনে নেন, আপনি মাইনে ডিজার্ভ করেন। মাইনে প্রত্যেকে যে কেউ কাউকে মাইনে দিতে পারে না। প্রত্যেকে নিজে মাইনে পায়, সে নিজের অধিকারে, সে নিজের যোগ্যতায় সে মাইনে পায়। আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে। তিনি তার যোগ্যতাতেই মাইনে পান। তো আবার আছে মাইনে, আবার সামনে 1 তারিখে। তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর। তার মানে আপনার বক্তব্য হচ্ছে যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা, সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই। তা কিছু চাকরিহারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না, আন্দোলন করতে চাইছে। সে আন্দোলন করার অধিকার তাদের আছে, তারা আন্দোলন করুন। কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় তারা আস্থা রাখছেন। তার মানে রাজনৈতিক দলগুলি যেমন কতগুলি ভাগে বিভক্ত, এই চাকরিহারাদের মধ্যে 2 রকমের মতামত আছে। তা যাদের এই মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, যে তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন মুখ্যমন্ত্রী যে কথা বলেন সে কথা রাখেন, চিরকাল বাংলার মানুষ তাই দেখে এসছে। তা মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমি সর্বতভাবে আপনাদের পাশে আছি, সেটাকে কেউ বেঁকিয়ে চুরিয়ে ব্যঙ্গ করতে পারেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন। তো এখানে অনিশ্চয়তার মেঘ কোথায় আছে আমি তো আপনাকে যুক্তি দিয়ে বলছি। আমরা ক্লারিফিকেশনে যাচ্ছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তার মধ্যে কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলে শিক্ষকদের বিভ্রান্ত করতে চাইছেন। আমি শিক্ষকদের বলবো আপনার মাধ্যমে যে আপনারা এই ধরনের বিভ্রান্তির শিকার হবেন না। আপনারা এতদিন ধরে বুঝেছেন যে কোনো বিরোধী দল আপনাদের সঙ্গে নেই। আসলে তাদের যদি কেউ কেউ আপনাকে উস্কানি দেয়, যিনি ভক্ষক ছিলেন তিনি যদি এখন রক্ষক হয়ে আপনাদের সঙ্গে বসে পড়েন অনশন মঞ্চে বা আন্দোলনের মঞ্চে, সেটা আপনারা যদি তাকে বিশ্বাস করেন সেটা আপনারও বিরুচি। আমি সেটা বলতে পারি না যে আপনি তাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি বিশ্বাস যদি কাউকে করতে হয় আমার মুখ্যমন্ত্রীকে করুন, আস্থা যদি কারোর উপর রাখতে হয় আমার মুখ্যমন্ত্রীর উপর রাখুন। আপনি যারা বলছেন এই চাকরিহারাদের একাংশ রাজনৈতিক মদতে এটা করছেন, এই বিক্ষোভ সে তো চলছে, বোঝাই যাচ্ছে মদত তো আছেই। ওনাদের আন্দোলন আপনারা যদি গত 5-6 বছরের ইতিহাস দেখেন, 4-5 বছরের ইতিহাস দেখেন, সেখানে সবসময় কোনো না কোনো রাজনৈতিক লোক থেকেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, আপনি খুব কনফিডেন্টলি বলছেন, খুব আস্থার সঙ্গে বলছেন, ত্রিপুরাতে 10,000 লোকের চাকরি দিয়েছিল, ঠিক শিক্ষক। সম্ভবত বাম আমলে গিয়েছিল, বিজেপি বলেছিল, ক্ষমতায় লিখে দিয়েছিল যে আমরা ক্ষমতা আসলে চাকরি ফিরিয়ে দেবো, দিতে পেরেছে। কিন্তু কারোর চাকরি আমি বলছি কারোর চাকরি কিন্তু ফেরেনি। 10,000-এর চাকরি গেছে, বামেরাও পারেনি, বিজেপিও পারেনি। প্রশ্নটা হচ্ছে এরা কিসের ভরসায় করবেন, কিভাবে ভরসা করবেন? তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টই সেই রাস্তা বাতলে দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট সে গাইডলাইন বলে দিয়েছেন যে হ্যাঁ, এর মধ্যে কিছু মানুষ অযোগ্য আছেন। আবার মহামান্য আদালত কথাও জানাচ্ছেন যে এর মধ্যে বেশ কিছু অধিকাংশ মানুষ যোগ্যও আছেন। অধিকাংশই যোগ্য আছে, অধিকাংশই যোগ্য। তাহলে যিনি যোগ্য তার চাকরি যা খাওয়া উচিত কি উচিত নয়, আদালত সেটা পারে কিনা সেটা তো আদালতের এখতিয়ার, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে পারি না। এটা আমি আবার তার জন্য বলছি চাকরিহারাদেরই বক্তব্য শুনুন, তারা কি বলছেন। আদালত নতুন করে পরীক্ষা নিতে বলেছে, চাকরিহারারা ফের পরীক্ষা দিতে কিন্তু ইচ্ছুক নয়, নারাজ। দেখুন, এখন ওদের একাংশ নারাজ থাকতেই পারেন। তারা 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলেন, প্রায় তারা 10 বছর ধরে পড়াচ্ছেন, তো তারা তো শিক্ষকতার মধ্যেই আছেন। তো তাদের মধ্যে কেউ কেউ নারাজ হতে পারেন, কিন্তু এই যে পরীক্ষা দিতে হবে আবার, এটা তো সরকার বলেছে কি? উত্তর হচ্ছে না। পরীক্ষা আবার দিতে হবে এ কথা কি এসএসসি বলেছে?
উত্তর হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে যে আবার পরীক্ষা দিতে হবে? মুখ্যমন্ত্রী বলেছেন? শিক্ষামন্ত্রী বলেছেন? বলেননি, বলেছে আদালত। তাহলে যে এটা নিয়ে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলনের বিষয় থাকে বা তাদের যদি না বলার থাকে, তারা আমাদের কেন বা আপনাদের কেন না বলছেন আমি জানি না। আমার মনে হয় তারাও নিশ্চয়ই রিভিউ পিটিশন করছেন, তারাও নিশ্চয়ই নতুন করে মহামান্য আদালতের কাছে আবেদন রাখবেন, স্বনির্বন্ধ অনুরোধ রাখবেন। তারা সেটা আদালতের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা বোঝাপড়া করে নেবেন। কিন্তু ওরা যাই করুন না কেন, ওদের নিয়ে আমি খুব একটা ভাবছি না। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওদের পাশে আছেন, তো আমরা সর্বতভাবে ওদের পাশে থাকবো। আইনি পথে আমরা প্রতিরক্ষা এবং কবচ দেব। আইনের বাইরে গিয়ে এটা আমরা করতে পারি না, সেটা কন্টেম্পট অফ কোর্ট হয়। তো যেটা 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 আমরা ওদের জন্য ওনাদের জন্য করার দরকার সেটা আমরা করব। মানে আপনার কথা অনুযায়ী প্রতিশ্রুতি নাম্বার 1, চাকরি প্রত্যেকে থাকবে, আপনারা বলেছেন। 2, যোগ্যদের আমরা আশা রাখছি, যোগ্যদের সবার চাকরি। 1, 2, তারা তাদের বেতন পাবেন। 3, যে যতদিন না এটা একটা ফয়সালা হচ্ছে, যতদিন না ফয়সালা হচ্ছে তারা বেতনের ব্যবস্থা পাবেন, বেতন পাবেন। 3, তারা তাদের স্কুলগুলোতে বা যেখানে যেখানে পড়ান বা যেখানে অশিক্ষক কর্মচারী আছেন তাদের কাজে যোগ দিতেও আপনারা বলছেন যে আমার এই মুহূর্তে এমন কোনো কথা আমি বলতে পারি না মহামান্য আদালতের যা সীমানা লঙ্ঘন করে। এগুলো প্রত্যেকটা আপনার ব্যাখ্যাগুলো বেশ ইতিবাচক, আমি এটা বলতে পারি। প্রতিটি আপনি যে ব্যাখ্যা করলেন আমার কথা থেকে, যে পয়েন্টগুলো আপনি নিষ্কাশন করলেন, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট, হিন্দিতে যাকে বলে মুদ্রা, আর বাংলায় যাকে বলে সংখ্যা, এগুলো প্রত্যেকটা বেশ ইতিবাচক। এবং এই ইতিবাচকতা আমরা ওনাদের কাছে আগাগোড়া রাখতে চাই, এসএসসিও রাখতে চাই। কিছু মানুষ কাজে যোগ দিয়েছেন, কাজ করছেন, আবার অধিকাংশই কাজে যোগ দেননি। আমি এমন একটা কোনো কথা বললাম যেটা ওদেরই ভবিষ্যৎ অনিশ্চিত করলো, আদালত বলল যে লঙ্ঘন হয়েছে, সেটা ওরা কন্টেম্পট অফ কোর্ট করতে পারেন, কারণ ওরা সাংবিধানিক পদে নেই। আমি তো করতে পারি না। মানে আপনি না বলে অনেক কিছু বলতে চাইছেন। আমাকে আইনি পরামর্শ, আমি বলেছি এক্ষেত্রে আইনি পরামর্শ বা আইনি পথের জন্য আমি খালি এটুকু আপনাকে বলতে পারি যে ওরা যাতে সুষ্ঠু ন্যায় এবং ওরা যাতে ঠিক অবস্থানে থাকতে পারে, যথাযথ মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকতে পারে, তার জন্য সুড়ঙ্গের শেষ অবধি যাবো, যতক্ষণ না আলো দেখা যাচ্ছে। রাজ্যের যা শিক্ষা পরিকাঠামো, তাতে এক ধাপে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী বসে গেলে, আপনি শিক্ষামন্ত্রী, আপনার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে, আমাদের কথা ছেড়ে দিন, আমাদের তো সাংবাদিকরা নানা রকমের তথ্য দেয়, বেশিরভাগ ঠিক, কখনো কখনো একটা আধা ইয়েও হয়, কিন্তু আপনার কাছে তো সরকারি তথ্য আছে। কি অবস্থা বলুন তো স্কুলগুলোর? কি চিত্রটা কি? একেবারেই ভালো নয়, এবং ভালো হতো যদি আমি মনে করি যে যতক্ষণ না এই মহামান্য আদালত ক্লারিফিকেশন দিচ্ছেন একটু ভালো হতে পারত। যদি ওরা সরকারের ওপর, আমি বললাম তো একটা দল সরকারের উপর আস্থা রাখতে পারছে না, তার আন্দোলনে চলে যাচ্ছে না, কিন্তু তারা যদি এই কোনো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে, প্ররোচনায় পা না দিয়ে তারা যদি স্কুলে যেতেন এবং নিজের কাজটা আন্দোলনের করার মতোই, ভাঙচুর করার মতোই যদি ক্লাসটা মন দিয়ে করতেন তারা গিয়ে এই মুহূর্তে, তাহলে আমার মনে হয় যে কর্মক্ষেত্র এবং কর্মী, আপনি যদি কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত, তাহলে তো আপনার কর্মক্ষেত্রের থেকে আপনার পজিশন কমে। আপনি যতই আইনিভাবে থাকুন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, আপনার হাতে অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু আপনি যখন যান না, তখন কি হয়, আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে। সেটা আপনি বলছেন সেই একটা বাড়ি কেউ কিনেছে, এখনো আইনি মোকাবিলা চলছে, বাড়ির দখলে যে আছে তার কাছেই, মানে সে বাড়িতেই যাচ্ছে না, না বাড়িতে, মানে আপনি বলতে চাইছেন যে একটা বাড়ি কেনা হয়েছে বা একটা ফ্ল্যাট কেনা হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেই হয়, দেখবেন সেটা নিয়ে মামলা মোকদ্দমা আছে, যে পজিশনে আছে তারই দখলে থাকছে। যে না, এটা তো দুপক্ষ, এক দলের পজিশনে আছে অলরেডি, এক দলের বলছে পজিশনে আছে কি নেই আমি জানি না, তা সেখানে তো বাড়িতে গিয়ে সেখানে একটু থাকতে হয়। শরিকি বাড়িতে গিয়ে, আমি শরিকি বাড়িতে গিয়ে ক্রমাগত রাস্তায় চলে যাই, আন্দোলনে চলে যাই, তা বাড়িটার সঙ্গে যদি বিলঙ্গিং না রাখি,
পজিশনটা না রাখি, আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না, আমি তো কালকেই আপনাদের সঙ্গে বৈঠকে বসছি, মানে ওনাদের সঙ্গে। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান। আপনাদের যে পন্থা, সেই পন্থা তো মানে পলিটিক্যালি এবং লিগালি আপনাদের তো ঠিক, মানে সরকারের যেমন দায় আছে ঠিক থাকার, ঠিক কাজ করার, তা আপনাদেরও ঠিক কাজ করা উচিত বলে আমার মনে হয়। ঠিক, কিন্তু তবুও কিছু তো মানুষ যারা চাকরি করতেন, চাকরি হারিয়েছেন, তাদের ক্ষোভ বিক্ষোভ থাকা অত্যন্ত স্বাভাবিক। কিছু অনেক কিছু পরিস্থিতি, এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে, তাদের জীবন জীবিকা অস্তিত্ব বিপন্ন। একদম একদম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেমন গতকাল কসবার ডিআই অফিসে হলো, এটা নিয়ে একটা তো বাজে পরিস্থিতি। এটা তো দেখুন, এই পরিস্থিতিটা তো মানে প্রথম কথা হচ্ছে যে রাজ্যের চিফ সেক্রেটারি এবং কলকাতা পুলিশ কমিশনার তারা নিজেরা বিবৃতি দিয়েছেন, তাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন, মৌখিকভাবে একটি সাংবাদিক বৈঠক করেছেন, তাদের বক্তব্য তারা জানিয়েছেন। আমি এখানে আর কি বলবো, পুলিশ প্রশাসন নিয়ে আমার কিছু বলার নেই, তারা যেটা করেছেন কাজ ভালো মন্দ এটা নিয়ে তো মানে এক ধরনের গণমাধ্যমে চুলচেরা বিচার হচ্ছে, সেখানে অনেকেই নানা রকম কথা বলছেন। এখন লেফট আমলে আমি আপনাকে এটা বলবো না যে লেফট আমলে জ্যোতি বসুর সময় কিভাবে, সেটা বলার কোনো মানে নেই, কোনো মানে নেই, কিন্তু বাঞ্ছনীয় ছিল না। বাঞ্ছনীয় ছিল না তো বটেই, কিন্তু আমি আপনাকে অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই আপনারা যারা বলছেন চাকরি হারা, অস্তিত্ব বিপন্ন, তা আপনি নিজে নেতাজি ইন্ডোরের কথা বলছেন, আপনি আমার যুক্তিটা একটু অনুধাবন করুন কাইন্ডলি। সেটা হচ্ছে যে যেদিন নেতাজি ইন্ডোরে বৈঠক হয় সেদিন সকালবেলা একটা খণ্ডযুদ্ধের উপক্রম হয়, ঢোকা নিয়ে। কেন, কাদের মধ্যে হয়? যে কেউ মানে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা পাস পেয়েছে, কেউ পাস পায়নি। শুধু আপনার গণমাধ্যম নয়, প্রথম সারি সবকটি গণমাধ্যম সেই খবর দেখায় যে যোগ্যদের পাস আছে, অযোগ্যদের নেই। অযোগ্যরা দাবি, একটা অংশ দাবি করেন আমরাও যোগ্য। তাহলে এই কালকে যারা কসবায় বা অন্য জায়গায় যারা আন্দোলন করলেন, তারা কি সবাই চাকরিহারা? তারা কি সবাই যোগ্য চাকরিহারা? অর্থাৎ এবার আপনি উল্টো প্রশ্ন হতে পারে, লাঠি কি অযোগ্যর ঘাড়েও ফেলা যায়? লাঠি কি অযোগ্যকেও মারা যায়? আমি সেই নৈতিক প্রশ্নে আমি একদমই যাব না, কাউকেই মারা উচিত না, আমি আপনার কথা আমি মানছি। কিন্তু কালকে যারা গেল, সবকটা প্রথম সারির চ্যানেল দেখালো চাকরিহারা, এইটা কেন চ্যানেলগুলো আইডেন্টিফাই করলো না তাদের মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য? কেন দুদিন আগেই এই চ্যানেলই দেখিয়েছে যোগ্য অযোগ্য নিয়ে মারামারি হচ্ছে নেতাজি ইন্ডোরে। সবাই, তাহলে যে মারামারি নেতাজি ইন্ডোরে হতে পারে, সেই মারামারি কি কসবার ডিআই অফিসে হতে পারে না? তো আমার তো মনে হয় যে কে যোগ্য আর কে অযোগ্য, আপনি যেটা বলছেন তাতে তো আপনার কথা অনুযায়ী ওখানে অনেক অযোগ্যও ছিল, থাকতে পারে, আমি জানি না। আপনার কথা নেতাজি ইন্ডোরে ছিল কি? নেতাজি ইন্ডোরে ছিল কি? আপনারাই বলেছেন আছি। তাহলে তো নেতাজি ইন্ডোরে সমস্ত গণমাধ্যম বলেছে। তাহলে তো যারা এই দাবিটা অদ্ভুতভাবে কসবার ক্ষেত্রে যারা এই দাবিটা তুলছেন, যে চাকরিহারারা এই দাবিটা তুলছেন যে আমাদের কাছে এই প্রকাশ করা হোক কে যোগ্য আর অযোগ্য, তা আপনার কাছে যখন হচ্ছে সেটা প্রকাশ করে দিলে তো এই ঝামেলাটা অন্তত মেটে। তা তাদের সঙ্গে তো কথা হয়েছিল আমাদের যে আমরা শুক্রবার এই সমস্ত দাবি দাওয়া নিয়ে যাব। এটা গণমাধ্যমে না বলে আমায় তো একটা মিনিমাম চিঠি দিতে হবে, একটা আলোচনায় তো আসতে হবে। ওনারাই মিটিং চাইলেন, ওনারাই চাইলেন যে নেতাজি ইন্ডোরের পর আমি যেন বৈঠকে বসি। আমি বসলাম, সেখানে ওরা বললেন, আমি বললাম 5 জনের একটা টিম হবে, ওরা বললেন না, টিমটা বাড়ি 8 জনে করা হোক। তাতে সম্মত হলাম আমরা। বলেন আপনার পুরো ডিপার্টমেন্ট নিয়ে বসতে হবে, তাতে সম্মত হলাম আমরা। আবার বলছি, গণমাধ্যমে আপনারা জানাতে পারেন, গণমাধ্যমের মাধ্যমে আন্দোলন করতে পারেন, গণমাধ্যমকে সঙ্গে নিয়েও আন্দোলন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু থাকবে কিন্তু সরকার, শেষ পর্যন্ত থাকবেন মুখ্যমন্ত্রী। এইটা আন্দোলনকারীদের খুব স্পষ্ট করে বুঝে নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের স্টেপ নিতে হবে। এবার একদল বলবেন না, আমরা মুখ্যমন্ত্রীকে মানি না, শিক্ষামন্ত্রী মানি না, সরকার মানি না, আমরা আন্দোলন করুন। তাহলে দয়া করে আলোচনা চাইবেন না, আলোচনা তারাই চাইবেন, কারণ একটা বড় অংশ আবার বলছে আমরা এই আন্দোলন নেই। 26,000
চাকরি। আমি তাদের ডাকবো আলোচনায়, তারা এসে আমার আলোচনায় বসবেন। আমি বলছি যে এতগুলো মানুষকে ডেকে মুখ্যমন্ত্রী কথা বললেন, ভরসা দিলেন, আশ্বাস দিলেন, সেগুলো কোনো মূল্য নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে কিছুদিন আগে টাটকা ঘটনার স্মৃতিতে যারা সিঙ্গুর বা নন্দীগ্রামে জমি হারিয়েছিল চাকরি হারানোর মতোই, তাদের দেখেছেন কলকাতায় ডেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী ডেকে আশ্বাস দিচ্ছেন যে না, জমি যাবে না, আমরা আছি, আমি আছি। সমস্ত জমিহারাদের ডেকে বাকি বিরোধীরা ভুল প্রচার করছেন, 3 একর 6 একর এসব নিয়ে তো অনেক চর্চা হয়েছিল। ইচ্ছুক অনিচ্ছুক জমি, এখন যেমন যোগ্য অযোগ্য এই তর্কটা উঠছে, জমির ক্ষেত্রে তো ঠিক একই জিনিস হয়েছিল। তা জমি হারাটা কি বেদনা ছিল না? কোন মুখ্যমন্ত্রী পারবেন ওদের ডেকে করেছেন আজ অব্দি যে সমস্ত যারা জমি হারা, যোগ্য অযোগ্য দেখেননি, ইচ্ছুক অনিচ্ছুক দেখেননি? লেফট আমলে দেখেছি কি যে একটা নেতাজি ইন্ডোর ভর্তি করে সব জমিহারারা এলেন এবং সেটা তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন? আমার মুখ্যমন্ত্রী রেখেছেন, আমার মুখ্যমন্ত্রী সবাইকে ডেকেছেন। আপনি কি মনে করেন যে, আপনি কি বিশ্বাস করেন যে এই যে 26,000-এর মধ্যে আলোচনার টেবিল বা সদর্থক বা পজিটিভ বেশিরভাগটাই তাদের লোকজন রয়েছে, তারা রয়েছে? বেশিরভাগই মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করছেন। এবার তাদের যারা করছেন না রাইট আছে তাদের। আমি তো একবারও তাদের সম্পর্কে আমি কিছু, কারণ আমি নিজে আন্দোলন করেছি এক সময়। আমার মুখ্যমন্ত্রী তো আন্দোলনের মানে যদি কোনো আইকন থাকে আমাদের রাজ্যে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় আন্দোলন কে করেছেন আমাদের রাজ্যে? তাহলে আন্দোলনকারীকেও কোথাও একটা ইতিবাচক হতে হয়। তা এখানে একটা অংশ যারা হয়তো আন্দোলনে আছেন মুখ্যমন্ত্রীকেও রাখছেন, তারা এই ধরনের কথাবার্তা বলছেন না, এই ধরনের আচরণ করছেন না। পুলিশ ঠিক করেছে না করেছে তো কালকে আমি কথা বলছি, পুলিশ কমিশনার নিজে বলেছেন অনভিপ্রেত, এবং আমি এর সঙ্গে বলছি দুঃখজনক। এবং আমিও মনে করি পুলিশের কি আরো একটু সংযত হওয়া উচিত ছিল বলে আমি ওই ভার্সনেই যাবো না, কারণ এটা পুলিশ কর্তারা কথা বলেছেন। ঠিক, পুলিশ কর্তারা যেখানে বলেছেন যে তাদের উপর প্রথমে আক্রমণ হয়েছিল এবং বেশ কয়েকজন আহত পুলিশের ছবি ছাপানো হয়েছে ওয়েবসাইটে, তো আমি সে তর্কেও যাব না। আমি আবার বলছি, আমি যে কথাটা গতকাল বলেছি আমি সে কথারই একটি কথারই পুনরাবৃত্তি করছি আজকে, যে একটু ধৈর্য ধরা উচিত মনে হয়, আমার অন্তত মনে হয়, আপনাদের নাই মনে হতে পারে। কেননা এই এতদিনের কারোর মধ্যে এই প্রবণতা থাকতে পারে যে এতদিন ধরে আমি স্কুলে না গিয়ে আমি গণমাধ্যমে এতদিন ধরে স্টেটমেন্ট দিয়ে গেছি, আমি আজকে স্টেটমেন্ট দিতে পারবো না? মিটে গেলে তো স্কুলে চলে যেতে হবে, আর কোনো মিডিয়া আমার ছবি তুলবে না। না, প্রত্যেকের মাইনেরও একটা চিন্তা তো আছে। এটা মাইনে নিয়ে কিন্তু আমি কথা বলে দিয়েছি আপনাকে। না, আমি জানি। এই যে ধরুন পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা রাস্তায় নেমে পড়েছে, এটা কি আপনাদের উপর বাড়তি চাপ হয়েছে? না, দেখুন, বিরোধীরা তো আমাদের বিরুদ্ধে সবসময় রাস্তা থাকতেই পারেন তার, এবং যে রকম 21 সালের পর 200 পার বলে যারা এসেছিলেন তাদের সিট সংখ্যা কত হয়েছে আমরা দেখেছি। এখন এটা তো সিপিএম নিশ্চয়ই এখন কত সিট, 235, আমরা 30 নাকি? আমি জানি না সিপিএম এর কত সিট এখন রাজ্যে, আপনি জানেন? আমি তো জানি না। তো তারা তো রাস্তায় থাকার কথা, রাস্তায় আছেন, তাই না? রাস্তা থাকতেই পারেন। এ পথেই জীবন, এ পথেই মরণ, আমাদের সেই বিটি রোডের ধারে গান মনে পড়ে যায়। বিরোধীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা দিতে পারেনি বলেই সুপ্রিম কোর্ট 2016 সালের প্যানেলটা বাতিল করে দিয়েছে। আপনি কি সহমত? না, একদম না। স্কুল সার্ভিস কমিশন অবশ্যই যোগ্যের তালিকা দিতে পেরেছে, দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে দেওয়া হয়েছে। আর নইলে সুপ্রিম কোর্টের অবজারভেশন, জাস্টিস দেবাংশু বসাকের অবজারভেশন দেখুন না। মহামান্য বিচারপতি বলেছেন যে এই দুটো তথ্য অলমোস্ট এক। এই তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল হাইকোর্ট। তা আপনি কি সিবিআই তদন্তের ভূমিকায় সন্তুষ্ট? আমি সিবিআই নিয়ে একটি কথাও বলতে চাই না, কারণ সিবিআই কি পন্থায় তদন্ত করেছে, কি করেছে না করেছে সিবিআই জানে, এটা তো কোর্ট বিচার করেছে। আমার ব্যক্তি সন্তুষ্টি অসন্তুষ্টিতে এখানে কি যায় আসে? তো কোর্ট যেখানে মনিটরিং করে, কারণ সিবিআই তদন্ত হয়েছে কোর্ট মনিটরিংয়ে, বিচ্ছিন্ন সিবিআই নয়, কিন্তু কোর্টের আদেশে কোর্ট মনিটরিংয়ে হয়েছে।
ঠিক আছে, তো সেখানে আমার আমার কোনো ব্যক্তিগত মত এখানে থাকতে পারে না, আমি কিছু বলবো না। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে শিক্ষকদের স্কুলে ফিরে যেতে। আপনি নিজেও বলছেন শিক্ষকদের পজিশন যেন না ছাড়া হয়, পজিশন যেন তাদের পজিশনে যেন ঠিক থাকে। আপনি কি মনে করেন এটা করলে শিক্ষকদের বাড়তি কিছু সুবিধা হতে পারে, বিশেষ করে আদালতের ক্ষেত্রে বা আইনি লড়াইয়ের ক্ষেত্রে? আমি তো মনে হয় যে আইনি যে প্রতিরক্ষা, আইনি যে আমরা তো আইনি মানে আবেদন করব, ক্লারিফিকেশন মানে আমরা ব্যাখ্যা চাইব, বা রিভিউ পিটিশন মানে পুনর্বিবেচনা করতে বলবো, তার মানে এগুলো আইনি পন্থা সব। তো এগুলোর ক্ষেত্রে ওনাদের বিষয়টা কোর্ট যদি, কোর্টও নিশ্চয়ই খেয়াল রাখছেন, মহামান্য সুপ্রিম কোর্ট যে ওদের কথাবার্তা সবই খেয়াল রাখছেন, তো সেখানে মহামান্য কোর্টে নিশ্চয়ই একটা কোনো অবজারভেশন থাকবে যে কারা কি বললেন, কারা কি করলেন। সেখানে ওরা যদি ক্লাস নেন, আমার ধারণা ওদের ওদের ক্ষেত্রেই সুবিধা হবে। বিরোধী দলের এক নেতার দাবি যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব, এটা কি ঠিক? উনি বলার কে? আমি অনেকদিন আগে সম্ভব হয়ে গেছে। যিনি যে বিজেপি নেতার কথা বলছেন তিনিই বলেছিলেন যে সম্ভব নয়, প্যানেল বাতিল করো, এক্ষুনি সিবিআই দাও, সুপার নিউমারি তো সিবিআই দাও, সেই সুপার নিউমারিকে সিবিআই দাও, সেটা সুপ্রিম কোর্ট জাস্ট তুলে এরকম ফেলে দিয়েছে ডাস্টবিনে ওই রায়কে। তো এখানে উনি বলার কে? আমি তো এটা নিয়ে কথা বলে দিলাম, আবার এটা নিয়ে কথা বলা মানেনি, এটা আছে। বিজেপির কেউ যদি পিঠের চামড়া বাঁচাতে এখন বলেন যে যোগ্য অযোগ্য বাছা করা সম্ভব, আমি কমিটি করে দিচ্ছি, আমি দেখছি, সেটা তার এবং তার পিঠের ব্যাপার। চামড়া বাঁচাতে মানে? আরে কেউ যদি এখন মনে করেন যে সবাই জানে কে কে এই প্যানেল বাতিল করেছিল। আপনি কি জাস্টিস গাঙ্গুলির কথা বলছেন? আমি কারোর কথা বলছি না, আমি কোনো নির্দিষ্ট কোনো কথা বলছি না, যারা বোঝার লোকে বুঝবেন। আমি কোনো ব্যক্তির ক্ষেত্রে এখানে আমি কথা বলতে চাই না। তিনি তো পরামর্শ দিয়েছেন একটা নিরপেক্ষ কমিটি বা কমিশন করে বিষয়টা নিষ্পত্তি করা উচিত, তিনি নিজেও এটাতে থাকতে চান। গতকাল তো তাকে আমি সেই প্রস্তাব দেওয়ার জন্য তাকে আমি বলেছিলাম, আপনি মুখ্যমন্ত্রীকে এটা নিয়ে, জাস্টিস গাঙ্গুলিকে বলি, আপনি সরাসরি একটা চিঠি লিখুন, গণমাধ্যমে হাওয়ায় কথা ভাসিয়ে লাভ নেই। চিঠি পেয়েছেন? আমি অপেক্ষা করেছিলাম, তিনি সময় দিয়েছিলেন তিনি আসবেন, তিনি আসলেন না। তিনি সরকারি একটি জায়গায় গেলেন, তার নাম এসএসসি। সরকারি আরেকটি জায়গায় তিনি গেলেন না, বিকাশ ভবন। তিনি বললেন সরকারি জায়গায় আমি যাব না, সরকারি জায়গা থেকে বেরিয়েই বললেন যে আমি আর সরকারি জায়গায় যাব না। সরকারি জায়গায় ঢুকলেন, সরকারি জায়গায় কথা বললেন, সরকারি জায়গায় আলোচনা চালালেন, সরকারি জায়গা থেকে বেরোলেন, বেরিয়ে বললেন আমি আর সরকারি জায়গায় যাব না। মানে আমি বললাম যে পিজি থেকে বেরিয়ে আমি আরজিকর যেতে চাই, আমি পিজির চিকিৎসা নিতে রাজি আছি, আরজিকরের চিকিৎসা নিতে রাজি নই। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমি ঘোর অনাস্থা জানাচ্ছি, কিন্তু বেরোত যাচ্ছি পিজিতে। কি করে আমার রোগীকে ঠিক করা যায় তার এক্সরে করাচ্ছি পিজিতে, পরামর্শ দিচ্ছি পিজি থেকে বেরোলাম, বেরিয়ে বললাম আরজিকর যাবো না, ওটা সরকারি জায়গা, সরকারি ব্যবস্থার উপর আমি ঘোর অনাস্থা জানাচ্ছি। এই মানে কি আমি জানি না, আমার কোনো ধারণা নেই। আগামীকাল যে আপনার বৈঠক যে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে, কাদেরকে প্রধানত আপনি ডাকছেন বা কারা থাকবেন, কতজন? যারা সত্যিকারের যোগ্য, বঞ্চিত এবং যারা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের নামে আমাকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, যাদের নামে নেতাজি ইন্ডোর বুকড হয়েছিল, যারা এখনো আমায় চিঠি দিয়ে বলছেন যে আমরা আলোচনা করতে আগ্রহী এবং এই আলোচনায় কি করে তাদের সত্যিকারের আইনি প্রতিরক্ষা দেওয়া যায়, একটা সুষ্ঠু রাস্তা বাতলানো যায় এবং তাদের জীবন জীবিকাকে পুনর্নিশ্চিত করা যায়, আমি তাদের সঙ্গে অবশ্যই সবসময় আলোচনায় আগ্রহী। আমি আন্দোলনকারী যারা করছেন এদের সঙ্গে না থেকে তাদের সঙ্গে আমি আলোচনায় আগ্রহী। তবে আলোচনা এবং আন্দোলন দুটো তো সত্যি একসঙ্গে চলতে পারে না, দুটো সত্যি একসঙ্গে চলতে পারে না। ওরা এই শুক্রবার অবধি দেখে নিতে পারতেন, শুক্রবার পর ওনারা যে দাবি দাওয়া দিলেন সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে তা দেখে নিতে পারতেন। আমি গতকাল এটা বলেছি যে সময় তো, দিনকাল তো পড়ে আছে হাতে। আর যে আন্দোলন করা উচিত দিল্লিতে করছে, তো করবেন, হয়তো তার কসবা দিয়ে শুরু করেছেন, যন্তর মন্তরে সম্ভবত আন্দোলন হচ্ছে, হতে পারে, হতে পারে, সেটা তো তাদের কর্মসূচির ব্যাপারে, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, এটা অবশ্যই তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। তো আমার মনে হয় যে এই আন্দোলন মানে একই সঙ্গে মনে রাখতে হবে, আপনি বলবেন যে এটা দিয়ে পশ্চিমবঙ্গকে জাস্টিফাই করা যায় না, কিন্তু আমি বলবো যে আমি জ্যোতিবাবুর কথা বলবো না বা বাম পুলিশের কথা বলবো না। কিছুদিন আগে 21 সালে
যে ওই রাজ্যের পুলিশ যেভাবে শিক্ষকদের লাঠিচার্জ করেছে, আমরা তো লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছি এবং কোনো আলোচনাও করার জায়গায় যায়নি। না, সেটা জাস্টিফাই এখন আমরা তো আলোচনা করতে চাইছি, মুখ্যমন্ত্রী তো আলোচনায় ডেকেছেন, কথা বলেছেন। তাহলে এমন কাজ করছেন কেন যেটা দুপক্ষের মধ্যে এক ধরনের দেওয়াল নেমে আসে? এই দেওয়ালটা কাঙ্ক্ষিত নয়, আমরা দেওয়াল রাখতে চাই না। শিক্ষা দপ্তরে আপনার দুটো ইনিংস, প্রথমটা তৃণমূল সরকারের গোড়ার দিকে 11 থেকে 14, 11 থেকে 14, দ্বিতীয়টা 2021 সাল থেকে। এই দুই ইনিংসের মাঝে যিনি ছিলেন তার আমল ঘিরেই যাবতীয় বিতর্ক, কিন্তু তার আমলে হওয়া কাজের ক্ষেত্রে বা কাজের জেরে তৈরি হওয়া পরিস্থিতি তো আপনাকেই সামলাতে হচ্ছে। তাতে কি হলো? তাতে কি হলো? তিনি কেউ একজন দায়িত্বে থাকেন। আমি এর আগে এর মাঝখানে অন্য দপ্তরে ছিলাম, সে দপ্তরে যদি আমার কোনো কিছু ল্যাকুনা হয়, আমার কিছু যদি এরার হয়, ভুল হয়, তাহলে সে আমার পরে যিনি আসবেন তিনি সে দায়িত্ব নেবেন না নাকি? কিন্তু এখানে এগুলো আপনারা সবাই জানেন কি, আমার থেকেও বড় কথা, আমি খুব বুক বাজিয়ে বলতে পারি, আমার অ্যাপয়েন্টেড এসএসসি, আমার অ্যাপয়েন্টেড নতুন এসএসসি, আমার অ্যাপয়েন্টেড নতুন মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এই কাজগুলো ভালো হবে, ভালো হচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী আমাদের ফ্রি হ্যান্ড দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলছেন, আমি তো এটাই জানতে চাইছি, মুখ্যমন্ত্রী কোনোদিন, আমি তো এটাই জানতে চাই, মানে ব্যাপারে তার আমলে হওয়া যাবতীয় যে দপ্তর, আবার বলছি আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে, যে অজয় জাদেজা বা সেলিম মালিক যদি ব্যক্তিগতভাবে ক্রিকেট বেটিংয়ে ফাটকা খেলে থাকেন, ক্রিকেটকে তিনি যদি নষ্ট করে থাকেন, তার দায় কখনো সচিন তেন্ডুলকর বা ওয়াসিম আকরামের ওপর বর্তায় না, বর্তাতে পারে না। বর্তাতে পারে পুরো টিমের পর কখন, যখন হ্যান্সি ক্রোনিয়ে নিজে এটা করেন। কেন? ক্যাপ্টেন গোপা পাকিদের বলেছে, আপনি আমার মুখ্যমন্ত্রী কোনোদিন কি এসএসসি, কি ওএমআর শিট, কারা করে না করে, কি যোগ্য, এগুলো জানেনই না কিছু। না, ঠিকই, মুখ্যমন্ত্রী জানেন না। আমি আপনাকে বলছি, আমায় কোনোদিন একটা ফোন করেন, আমি তো সেটাই বলছি। কাগজে কোনো কোর্ট কেস হলে কি হয়েছে এটা আমাকে জানাও। কোর্ট কেস হয়তো দেখলো যেটা সরকার মুশকিলে পড়েছে, আমি তখন হয়তো জানাচ্ছি যে কোর্টের এই গতিবিধি, আন্দোলন, এই কোর্টের এই রায়ের এই গতিবিধি। কিন্তু কি ওএমআর শিট, কি ওই এসএসসি, আমিও জানি না। আমার এসএসসি চেয়ারম্যানই এটা হ্যান্ডেল করেন, আমি ওটার মধ্যে ঢুকি না। আমার মধ্যেও, আমার এই দপ্তরের মধ্যে কোনোদিন মুখ্যমন্ত্রী তার হস্তক্ষেপ করেননি। তার মানে আমি তো এটাই বলতে চাইছি যে পূর্বতন যিনি ছিলেন, আমি তাই তো বলছি, ওয়াসিম আকরাম বা আমি সেটাই বলতে চাইছি যে একটা এসএসসি তো স্বশাসিত সংস্থা, তার একটা পরিকাঠামো আছে, সেখানে একটা চেয়ারম্যান আছেন, সেখানে একটা টিম আছে। তো যেটা আপনি কনফিডেন্ট, এতটাই কনফিডেন্ট যে আপনার আমলে নিয়োগ হওয়া এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কোথাও কোনো ইয়ে নেই, তাহলে সেখানে তো কোথাও ভুল হয়েছে বা সেখানে কোথাও অন্যায় হয়েছে। আমি এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করা মানে আমাকে আপনি একটা আপনার ভালো লাগতে পারে, আপনি একটা বিড়ম্বনায় ফেললেন, কিন্তু এই বিড়ম্বনা আমি গ্রহণ করছি না। বুদ্ধ যেমন বলেছিলেন একসময়, বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধ, যা ওকে একজন মানুষ অপমান করেন তখন তিনি বলেন যে আমি অপমান গ্রহণ করছি না। হ্যাঁ, তেমনি এই বিড়ম্বনাটা, আপনার দেওয়া এই বিড়ম্বনাটা আমি গ্রহণ করছি। আচ্ছা, গ্রহণ করতে হবে না। হ্যাঁ, আগামীকালের যে বৈঠক, যার দিকে সবাই তাকিয়ে আছেন, কি পরামর্শ দেবেন? আগে ওদের দাবি দাওয়া কি আছে দেখি, ওরা বলেছেন পয়েন্ট আকারে লিখে আনবেন। আপনি নিশ্চিত যে সমস্ত দাবি দাওয়া মানতে পারবেন? মানার দিকে আমরা যাবো, কিন্তু বললাম আইনি পথে যাব। ঠিক, আইনের পরামর্শ নিয়ে যাব, লিগালি যাব। আমি এরকম আলটপকা, ওরা বলতে পারেন, ওদের সে অধিকার আছে যে এক্ষুনি চাই, এই মুহূর্তে চাই, আমি আন্দোলন করব, ভাঙচুর করব, আমরা এটা বলতে পারি না। আমি ধরে নিলাম, আমি একদম শেষ পর্যায়ে এসে গেছি, ধরে নিলাম ইনি, ওদের উপর আমার কোনো রাগ নেই। না, আমি ধরে নিলাম ওদের প্রথম দাবি দেওয়া থাকবে যে আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এক, সেটা তো আইনি পথে আপনি বললেন। 2 নম্বর দাবি দেওয়া থাকতে পারে যে যতদিন পর্যন্ত এই পদ্ধতি শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের স্যালারি অর্থাৎ মাইনেটা বজায় রাখতে হবে। এটাও আপনি বলছেন যে আমি যা বলেছি বলে দিই, আর এটা আমাকে বলা। 3 নম্বর পয়েন্ট হতে পারে যে আমাদের যে স্কুলে ছিলাম, যেভাবে ছিলাম সেভাবে পুনর্বহাল করতে হবে। তাদের দাবি দেওয়া হতে পারে যে যোগ্য অযোগ্য, সব থেকে বড় জিনিস, যোগ্য কারা অযোগ্য কারা, তার তালিকা চাইতে পারে। তালিকা প্রকাশ বলেন যে আমি আইনি পরামর্শ নেব, আমি বললাম তো, গোড়াতেই বললাম।
আমি তুলে দেবো ওয়েবসাইটে। লিগ্যাল যদি আমি পারমিশন পাই আমি তুলে দেবো, কোনো কী অসুবিধা আছে? সত্যি তো যোগ্য যারা তাদের জেনে নেওয়া উচিত কারা যোগ্য কারা যোগ্য নয়। অবশ্যই করবো, কোনো সন্দেহ নেই। তা আপনি তাহলে বলছেন যে কোথাও একটা মানে আলোচনা থেকে কোথাও একটা সংকটের মুক্তির পথ বেরিয়ে আসলেও আসতে পারে। আমি আশাবাদী, খুবই চূড়ান্ত আশাবাদী। কারণ এই ছেলে মেয়েদের সঙ্গে আমার ধারণা যারা যোগ্য মানুষ, তাদের জীবন জীবিকা শুধু নয়, তাদের বাড়ি গাড়ি, তাদের বেঁচে থাকা, তাদের ডাল ভাত, তাদের সমস্ত আবেগ বেদনা মায়া উল্লাস ক্রোধ, বেঁচে থাকার যাবতীয় মুহূর্ত এটার সঙ্গে জড়িয়ে আছে। এটা আমি চাইছি যে এই সিচুয়েশন থেকে যারই দোষে হয়ে থাক, যার করাই হয়ে থাক, এখান থেকে ওদের বেরিয়ে আসাটা আমাদের দায়িত্বের মধ্যে, বার করে আনাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমি আমার দায়িত্ব 100% পালন করতে আমি দৃঢ় এবং বদ্ধপরিকর। আমার মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, তার শুভেচ্ছা এবং তিনি যেভাবে পথ দেখিয়েছেন সেই পথে আমি আশাবাদী, খুবই আশাবাদী। আমরাও আশাবাদী যেটা হোক, তার কারণ আমরা চাই যে সত্যিকারের যারা চাকরি হারিয়েছেন শিক্ষকরা তাদের শপথে থাকুন, তাদের অন্তত এই সমস্যা থেকে সমাধানের মুক্তির একটা পথ, ঠিকঠাক পথ বেরিয়ে আসুক। নয়তো আমাদেরও সংকট, সবারই সংকট, আমাদের সমাজ ব্যবস্থার সংকট। অনেক ধন্যবাদ ব্রাত্য আপনাকে আসার জন্য এবং আপনার বক্তব্য পেশ করার। আমি আবার খালি একটি কথা বলি আপনার অনুমতি নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আপনারা ভরসা রাখুন, আবার আমি আপনাদের বলছি, চাকরি হারাতে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আইনের উপর ভরসা রাখুন। আমরা সর্বতোভাবে, শুধু এই নতুন শিক্ষা দপ্তর নয়, আমাদের এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, যাদের কথা আপনারা বলেছেন, তারা সবাই আপনার সঙ্গে এই লড়াইয়ে, এই আইনি লড়াইয়ে, এই আইনি পন্থায় আপনাদের সঙ্গে আমরা রয়েছি। অনেক অনেক ধন্যবাদ ব্রাত্য সঙ্গে থাকার জন্য। নমস্কার।